আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের 10ম অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে 240 পৃষ্ঠার অনুশীলনে 7 ও 8 নং প্রশ্নের সমাধান এনে করব। তো দেখো, প্রথমে 7 নং বলছে যে নাগরী বাজারের 100টি দোকানের দৈনিক লাভের পরিমাণ কি টাকায় ছকটি হলো। তাহলে প্রতিটি দোকানে লাভ প্রায় 300 থেকে 350 টাকা লাভ হয় কয়টি? 10টি দোকানে। 350 থেকে 400 টাকা লাভ হয় কয়টি দোকানে? 16টি দোকানে। 400 থেকে 450 টাকা লাভ হয় 28টি দোকানে এবং 450 থেকে 500 টাকা লাভ হয় 22টি দোকানে। 500 থেকে 550 টাকা লাভ হয় 18টি দোকানে এবং 550 থেকে 600 টাকা লাভ হয় কটি? 6টি দোকানে। এখান থেকে বলছে প্রদত্ত তথ্যের আলোকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো এবং কতগুলো দোকানে দৈনিক 500 টাকার কম লাভ হয় সেটা নির্ণয় করতে হবে। তো দেখো, এখানে আমরা বইয়ের সমাধানটি করব। তো এখানে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা এখানে লিখে নেব, লিখে নিয়ে এখানে নির্ণয় করব। তো দেখো, এখানে ক্রমযুক্ত গণসংখ্যা লিখলাম। তো লেখার পরে প্রথমটা আমাদের যা আসছে সেটাই থেকে যায়, তাহলে এটা 10 বসলো। এরপর এটার সাথে একটা যোগ হয়, তাহলে এখানে 10 যোগ 16, তাহলে কতটা? 26 হলো। এরপর 26-এর সাথে 28 যোগ হয়, তাহলে এখানে লিখি ছোটো করে 26 যোগ 28 সমান কত হবে? 8 আর 6 14, 4 হাতে 1, 2 আর 1 2 আর 3 2 আর 1 3 3 আর 2 5 54। এবার 54 আর 22 কত হবে? 54 যোগ 22 সমান কত হবে? 4 আর 2 এখানে 6 আর 5 আর 2 কত হলো? 7, 76। এরপরে 76-এর সাথে যোগ 18, তাহলে কত হলো? 8 আর 6 14, 4 হাতে 1 8 আর 1 9, 94। আর শেষে 94 আর 6 যোগ করলে কত হচ্ছে? এখানে 100 হচ্ছে। তাহলে দেখো, প্রথম যে ক্রমিত গণসংখ্যা সেটা কিন্তু আমাদের নির্ণয় করা হলো। এবার খ নঙে বলছে যে কতগুলো দোকানে দৈনিক 500 টাকার কম লাভ হয়। তাহলে দেখো, এখানে 500 টাকার কম লাভ হয় এখান থেকে এই পাশের দোকানগুলো, আর এখান থেকে এই পাশের দোকানগুলো কী হয়? 500 টাকার বেশি লাভ হয়, অর্থাৎ 76টি দোকানে 500 টাকার কম লাভ হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ক নঙের যে প্রদত্ত ছক হতে আমরা বলতে পারি যে 76টি দোকানে 500 টাকার কম লাভ হয়। এরপরে 8 নঙে বলছে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বয়সের অবিন্যস্ত উপাত্ত বিন্যস্ত করে নিচের তালিকাটি তৈরি করা হয়েছে। এখন এখানে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বয়স দেওয়া আছে এখানে বছরে। এখান থেকে আমাদের বলছে উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। এরপর বলছে আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ এবং আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে আয়তলেখ অঙ্কন করব। তাহলে দেখো, এখানে আমরা ছক কাগজে এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানগুলো বসালাম। এখানে প্রতি ঘরের দৈর্ঘ্যকে 2 একক ধরলাম আর অয় অক্ষ বরাবর গণসংখ্যা। তো গণসংখ্যার এখানে অয় অক্ষ বরাবর প্রতি ঘরের প্রতি ক্ষুদ্রতম বর্গকে 4 একক ধরে নিয়েছি। 4 একক ধরে এবার আমরা এই বিন্দুগুলো স্থাপন করব। অর্থাৎ দেখো, এখানে আমাদের গণসংখ্যা আছে কত? 30 60। 30 60-এর পর আছে কত? 82। তাহলে 30গুলো বসাবো। তাহলে প্রথমে 30, তাহলে 30 কোথায় বসবে? তাহলে 30 আছে এখানে 20, আর প্রতিটা ঘরের মান কত? এখানে 4 করে, তাহলে 4 4 4, তাহলে এখানে আসবে 30। তাহলে এটা হচ্ছে কি প্রথম 30 হলো। দেখো, প্রথমে আমরা 30-এর স্তম্ভটা অঙ্কন করলাম, এবার 60। এবার আমাদের 10 থেকে 20 যেটা আছে সেটা আছে 60, তাহলে সেটা কিন্তু এই সোজা এখানে আসবে। তো এরপরে আমাদের 20 থেকে 30 আছে কত? 20 থেকে 30 আছে 82 এবং তারপর আছে 94। তাহলে 20 থেকে 30 আমরা 82 বসাবো। তাহলে 20 থেকে 30-এ 82 কোথায় যাবে? এখানে আছে 80 এবং প্রতিটা ঘর হচ্ছে 4 করে, তাহলে এর মাঝামাঝি বরাবর যাবে এখানে। তাহলে এটা কত হলো? 82। 82 পর আছে 30 থেকে 40-এ 94। তাহলে এখানে 30 থেকে 40-এ যাবে কত? 94 যাবে। তাহলে এখানে 80 হলো আর অর্ধেক হলো 90, 91 92 93 94 এখানে, তাহলে এটা 94 হলো। এরপরে 40 থেকে 50, 50 থেকে 60। তো 40 থেকে 50 হচ্ছে 66 এবং তারপর আছে 48। তারপরে 66 কোথায় যাবে? তাহলে প্রতিটা ঘর 4 করে, তাহলে এখানে আসছে 64, এখানে আসছে 66। এরপরে 40 থেকে 50 গেল, এবার 50 থেকে 60 আছে 48। তাহলে 48 কোথায় যাবে? এখানে আছে 20, এখানে 40 44 আর এটা 48, তাহলে এটা 48 হলো। এর পরেরটা হচ্ছে 20, তাহলে 20 কোথায় যাবে? 20টা আসবে এখানে। এবার আমরা স্তম্ভগুলো অঙ্কন করে ফেলি। তাহলে কি হলো? আমরা যখন স্তম্ভগুলো অঙ্কন করলাম তখন কি হলো? আমাদের স্তম্ভলেখ বা আয়তলেখ অঙ্কন করা সমাপ্ত হলো। এবার অঙ্কনের বিবরণটা দেখি।
তো দেখো 8 নং প্রশ্নের সমাধান ক, অঙ্কনের বিবরণ। ছক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে কী ধরেছি 2 একক ধরে শ্রেণীব্যাপ্তি, আর ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে 4 একক ধরে গণসংখ্যা নিয়ে প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণীর আয়তলেখ বা স্তম্ভলেখ অঙ্কন করা হয়েছে। এরপরে আমাদের খ নঙে বলছে যে উপাত্তের আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ আঁকো। তো দেখো এখানে উপাত্তের আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয়। তো আমরা যে আয়তলেখ বা আয়তলেখটি অঙ্কন করেছি এখান থেকে কী করতে হবে, আমাদের যে স্তম্ভলেখ বা আয়তগুলো ঠিক কী করতে হবে, মধ্যবিন্দুগুলো নির্ণয় করতে হবে। তো এখানে দেখো এটা হচ্ছে মধ্যবিন্দু, এখান থেকে এটা মধ্যবিন্দু, এখান থেকে এটা মধ্যবিন্দু, তারপর এখান থেকে কী হবে, এটা হবে মধ্যবিন্দু, এখানে এইটা মধ্যবিন্দু, এখানে এটা মধ্যবিন্দু, এখানে এটা মধ্যবিন্দু। তাহলে দেখো এখান থেকে 0 থেকে 10, তাহলে 10-এর মধ্যে মধ্যবিন্দু কত হবে 5, তাহলে এটা 5 হলো। 10 থেকে 20, তাহলে মধ্যবিন্দু কত হবে 15, তাহলে এটা কিন্তু মধ্যবিন্দু 15। এরপরে 20 থেকে 30, এখানে মধ্যবিন্দু কত হবে 20 থেকে 30 মধ্যবিন্দু 25, তাহলে এখানে 25, এটা হচ্ছে 35, এটা 45, এটা 55 এবং এটা হচ্ছে 65। তাহলে মধ্যবিন্দুগুলো নির্ণয় করে নিলাম। নির্ণয় করার পরে আমরা কী করব, ঠিক এখান থেকে আমরা এই বিন্দুগুলো রেখাংশ দ্বারা যোগ করে দেব। তাহলে কীভাবে যোগ করবো, এটা এখান থেকে এটা যোগ করলাম, এরপর এখান থেকে এটা যোগ করলাম, তো দেখো সবগুলো বিন্দু যোগ করার পরে আমরা যে রেখাগুলো পেলাম, এই যে রেখাটি, এটা হচ্ছে আমাদের কি অঙ্কিত গণসংখ্যা বহুভুজ। তাহলে এখান থেকে আমরা কী হলো, আমাদের যে অঙ্কিত আয়তলেখ থেকে আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এবার আমরা গ নম্বরটা দেখি। গ নম্বরে বলছে যে উপাত্তের আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ আঁকো। তো দেখো খ নঙের যে অঙ্কনের বিবরণ সেটা একটু দেখে নিই। খ নঙে বলছে আয়তসমূহের ভূমির সমান্তরাল বিপরীত বাহুর মধ্যবিন্দুগুলো চিহ্নিত করি। এক্ষেত্রে প্রতিটি বিন্দুর ভুজ হবে শ্রেণীর মধ্যবিন্দু এবং কোটি হবে কি আয়তসমূহের উচ্চতা। এখানে বিন্দুগুলো পরস্পর সরলরেখাংশ দ্বারা যোগ করি, বিন্দুর সরলরেখাংশ দ্বারা যোগ করে গণসংখ্যা বহুভুজটির অঙ্কন সম্পূর্ণ করে আমরা নির্ণেয় বহুভুজটি পাই। এবার আমরা ক নংটা দেখি। তো দেখো এখানে গণে মধ্যমান নির্ণয়ের সারণী। তো এখানে বয়স আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখলাম, গণসংখ্যা দেওয়া আছে লিখলাম, এর মধ্যমান। তাহলে 0 থেকে 10 এর মধ্যমান কি 5, 10 থেকে 20 এর মধ্যমান 15, 20 যোগ 10 ভাগ 2 তাহলে 15 হবে, এখানে 30 যোগ 20 ভাগ 2 তাহলে 25 হলো। এগুলো আমরা এভাবে মধ্যমানগুলো নির্ণয় করলাম। মধ্যমান নির্ণয় করার পরে আমরা আমাদের ছক কাগজে ঠিক এরকম একটি চিত্র এঁকে নেব এবং সেখানে এক্স অক্ষ থাকবে, অয় অক্ষ থাকবে। তাহলে এক্স অক্ষ বরাবর কী নেব, মধ্যমানগুলো নেব, আর অয় অক্ষ বরাবর নেব কি গণসংখ্যাগুলো নেব। নিয়ে এবং এক্স অক্ষ বরাবর প্রতি ঘরের দৈর্ঘ্যকে 2 একক ধরবো, আর অয় অক্ষ বরাবর প্রতি ঘরের দৈর্ঘ্যকে 4 একক ধরবো। ধরে আমাদের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো স্থাপন করব। তাহলে এখানে কত 30, 5 এই বিন্দুটা স্থাপন করব। তাহলে দেখো 30, তাহলে এখানে এই পর্যন্ত 5 আছে, তাহলে উপরে যাবো 30 পর্যন্ত। তাহলে এখানে 20 আর 30 আসবে কোথায়, এখানে আসবে। এরপরে 15 নাম্বার যে মধ্যক আছে সেখানে 60 আছে, তাহলে 60 কোথায় আছে, 60 আছে এখানে, তাহলে এটা এখানে নেব। এরপরে 60-এর পরে আমরা নেব কত, এখানে আছে 82, 94, 66, তাহলে এরপরে 82, তাহলে দেখো এই পর্যন্ত 80, তাহলে 80 প্রতি ঘর 4 করে, তাহলে এখানে আসবে 82, এরপরে 94, তাহলে এখানে আছে 90, এই ঘরের মাঝখান পর্যন্ত 90, 91, 92, 93, 94 এখানে আসবে। 94 পর আসবে 66, 48, 20, তারপরে 66 কোথায় যাবে, 66 যাবে 60-এর পরে, এখানে আসবে 66, তারপর আসবে 48, তাহলে 48 কোথায় যাবে 44, আর 4 48, এবার 48-এর পরে সর্বশেষ আছে কত 20, 65 নাম্বার মধ্যক যেখানে, তাহলে এখানে 20, তাহলে কোথায় যাবে এখানে যাবে। এবার আমরা কী করবো, এই বিন্দুগুলো যোগ করে দেব। তাহলে দেখো, তাহলে আমাদের যে আয়তলেখ ছাড়া যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন সেটা এই হলো আমাদের আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ। এবার আমরা অঙ্কনের বিবরণটা দেখি। অঙ্কনের বিবরণটা হচ্ছে, মনে করি ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে 2 একক ধরে, আর শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে 4 একক ধরে
গণসংখ্যা স্থাপন করি, বিন্দুগুলো সরলরেখাংশ দ্বারা যুক্ত করি, ফলে অঙ্কিত ক্ষেত্রটি কি গণসংখ্যা বহুভুজ। আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।